লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাজ, রাজ তুই চলে যা বাবা, চলে যা, আমার কাউকে লাগবে না। মা এসব আমার মনের দুঃখ কষ্ট আমার ছেলের কাছে বলবো, সেটাও আমি করতে পারবো না। মা প্লিজ, তুমি এরকম ছেলে মানুষই করো না। তুমি কিছু খাওনি এখনো পর্যন্ত, প্লিজ বোঝো। সব দোষ আমার। আর তোর বাবা যে আমাকে... বাবা কি বলেছে তোমাকে? আমাকে বলো তো। বাবা হয়তো ইয়ার্কি মেরে বলেছে। প্লিজ বলো আমাকে কি বলেছে, বলো বাবা কি বলেছে। আবার কথাটা আমি বলছি। আমি বলেছি তোমাদের মা চিরকাল ছেলেদের নিজের আঁচলের তলায় রেখেছে, আমার ধারে কাছে ঘেঁচতে দেয়নি, তাই তারা কেউ আমার বন্ধু হয়ে ওঠেনি। এই কথা শুনে তোমাদের মায়ের গোঁসা হয়েছে, মুখটা ফুলে গেছে, এই আর কি। তুমি কিন্তু খুব অন্যায় করেছো। মা আমাদের আঁচলের তলায় রাখেনি, আঁচলে বেঁধে রেখেছে। তুইও আমার সঙ্গে ঠাট্টা করছিস। মা আমি তো একটু মজাই করেছি তোমার সঙ্গে। যদি তুমি আমাকে এইভাবে আঁচলে না বেঁধে রাখতে তাহলে তো এতদিন তলিয়ে যেতাম। কোথায় তলিয়ে যেতাম সেটা অবশ্য জানি না। এই যে লোকে আজকে এক নামে সোমরাজ ব্যানার্জিকে চেনে, তখন কে সোমরাজ ব্যানার্জি? তলিয়ে যেতাম। সেটা হলো না শুধুমাত্র তুমি ছিলে বলে। মা তুমি আছো বলে আমি আছি। এই তো চেয়েছিলাম, ব্যাস এইটুকুই। না, মালিনী ব্যানার্জি যুদ্ধটা এ জীবনের মতন জিতেই গেল। I 100% agree with দাদা ভাই। আমাদের মায়ের মতো মাই হয় না। খাওয়া দাওয়া করানো শুনলাম কেন? বল না, ওটাই বল, ওটাই বলছিলাম আমি এতক্ষণ। চমৎকার, অসামান্য। দুই ছেলেই হাতের মুঠোয় আছে। কাল একবার জামাইয়ের খোঁজ নিতে হবে। তুই আজকাল একটু বেড়ে খেলছে। কি এবার শান্তি হলো তো? সত্যি বড় বৌদি, তুমি এইটুকু একটা কারণের জন্য সারাটা দিন না খেয়ে কাটিয়ে দিলে। এই সুদীপ্তা, হ্যাঁ, তোরা তো কটকটিয়ে কথা বলার কোনো দরকার নেই, তুই চুপ করে যা। মালিনী ব্যানার্জি একজনকেই ভয় পায়, মালিনীকে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো অতটাও ভয়ঙ্করী নয়। হ্যাঁ, এইটুকু কথায় মালিনী সোমকে অফিস থেকে ডেকে নিয়ে এলো। এবার আমি আর তোমার কোনো কথা শুনবো না। এবার তুমি খেতে যাবে আমাদের সঙ্গে। আর আর শোনো, তুমি কেন খাওনি বলো তো দুপুর থেকে? কেন খাওনি? চলো মা, খেতে হবে। হ্যাঁ, একদম চলো। আচ্ছা ঠিক আছে, আমি একটা শর্তে খেতে পারি, তোদের দুজনকেও আমার সঙ্গে খেতে হবে। বেশ, তাই হোক তাহলে। ওকে, বেশ, তাহলে যা, দুই ভাই হাত ধুয়ে আয়। আমি যাই। চলো। কি হলো? তিন্নির বরণের কোনো খবর আনলি? মা তুমি এইসব ব্যাপার নিয়ে আর ভেবো না, সন্দেহজনক কোনো ব্যাপারই না। ওই তুহিন যেটা বলেছিল সেটাই, ওই পাড়ার একটা ছেলে, ওদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে ওদের পরিবারে। না না, ব্যাপারটা এত সহজ নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই অঙ্কটা একদম কি ব্যাপার মা না না করে চাচালো কেন? কি হচ্ছে তোমার? কিছু না, দেখ না, ছেলেটা এত বড় হয়ে গেছে তবু বায়না করছে মা তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে। তুই এই বায়নাটা করলি? হ্যাঁ, একদম ঠিক বায়না করেছে মা। প্লিজ আমাকেও খাইয়ে দিও সেই ছোটবেলার মতো, প্লিজ। তুই কোনো কথা বললে কি আমি ফেলতে পারি বল? ধেড়ে ছেলেকে ভাত মেখে খাইয়ে দিতে হবে, আমার আর কাজ নেই। কোথায় আগে তিমিরের খবরটা বার করব তা না,
তিমিরের খবর কি করে পাই, কি করে পাই, কি করে পাই? চল খাইয়ে দিতে দে। চলো মা 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 আরে কি কি হলো তোমার? মা মা দুপুর থেকে এতক্ষণ কিছু খায়নি, সেটা আমাকে আগে কেন জানানো হয়নি? কেন? মা ইউ স্কেয়ারিং মি মা, প্লিজ এটা করো না মা, প্লিজ চোখ খোলো। ও মা, মা কি হয়েছে? প্লিজ চোখ খোলো না। ও মা, মা কথা বলবে না আমার সাথে? মা ও মা এরকম করো না, একটু ভরসা রাখো না তিতিরের ওপর। তোমার তিতির কোনো ভুল কাজ করতে পারে না, আমি কোনো ভুল করছি না মা। শোন, আমি জন্ম দিয়েছি তোকে, তোর জেদ আমি জানি রে, আমি জানি তুই যেটা ভাববি সেটা না করা অবধি তোর শান্তি নেই। কিন্তু এটা শেষবার, 5 দিন হবে আর তুই বাড়ি ফিরে আসবি। ওই মা ছেলেকে তুই শিক্ষা দিতে পারলি কি পারলি না আমার জানার দরকার নেই, আমি জানতে চাই না। তুই বাড়ি ফিরে আসবি, ব্যাস। ঠিক আছে, তাই হবে, তাই হবে। তুমি শুধু আমার উপর রাগ করে থেকো না মা। কেন বুঝিস না, কেন বুঝিস না? তোর এই পাগলামিতে আমার শরীর খারাপ লাগে, আমার বুকের ভিতর ধড়ফড় করে। খোঁজ মা। তুমি পাগলামি বলছো এটাকে মা? ওই মা আর ছেলে, ওরা আমাকে চাকরিতে নিল না, এরপর তো কেউ আমাকে চাকরি দেবে না। আমার গোটা পরিবারের সুখ শান্তি স্বপ্ন সব ওদের আমি শিক্ষা দেব না? শিক্ষা তো আমাকে দিতেই হবে। আমাকে শুধু এই 7টা দিন সময় দাও, তারপর তুমি যা বলবে তাই হবে। প্লিজ কথা বলো না। কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলো না প্লিজ। ও মা ওঠো না প্লিজ, ওঠো তুমি। এই তো ওকে মা, তুমি একটু ওঠো, ওঠার চেষ্টা করো, একটু উঠে বসো। ডাক্তার লাগবে না রে, আমি ঠিক আছি তো। মা না খেয়ে একটু প্রেশার ফল করে গেছে, তার জন্য ডাক্তার। চুপ, একদম চুপ। তোমার কোনো জেদ আমি এই ব্যাপারে শুনবো না। ডাক্তারও আসবে, ওষুধও খাবে তুমি। আমার ওষুধ তো তুই বাবা, আমার সঙ্গে থেকে জানা, আমার কাছে থাক, তাহলেই দেখবি আমার শরীর ভালো হয়ে যাবে। না অফিসে না গেলে কি করে হবে মা? কালকে দাদা ভাইয়ের নিঃশ্বাস ফেলার সময় নেই, কালকে দাদা ভাই ইজ ভেরি বিজি। কালকে মোটামুটি 10টা, ইফ আই এম নট রং, 10টা ডিজাইন রেডি করে প্রেজেন্টেশন দিতে হবে। দাদা ভাই কালকে খুব বিজি, দাদা ভাই কালকে থাকতে পারবে না গো। ক্যান্সেল। হোয়াট? অফিসে যাওয়া কালকে ক্যান্সেল। কালকে আমি সারাক্ষণ মায়ের সঙ্গেই থাকবো। কিন্তু দাদা ভাই কালকের দিনটা কিন্তু বললাম তো আমি মায়ের কাছে থাকবো, মায়ের থেকে বড় আর কিছু না। রাজ, আমি তোর কাজ হ্যাম্পার করে তোকে আমার কাছে রাখতে চাই না। প্লিজ প্লিজ তুমি এই ব্যাপারটা আমার উপর প্লিজ ছাড়ো, প্লিজ। আমি কি করে এত স্বার্থপর হই বাবা? সেক্ষেত্রে একটা কাজ কর না, কালকে তুই বাড়িতে তোর এমপ্লয়ীদের ডেকে নে।
যাদের যাদের দরকার সবাইকে ডেকে নে। তুই আমার কাছে থাকলে আমি সুস্থ হয়ে যাব বাবা। বেশ, ঠিক আছে, তাই হবে। আমি তিমিরকে ফোন করছি। ও মা, দাদাভাই সেই কলকাতা থেকে সবার জন্য রোল নিয়ে এসছে। এবার তো খেতে হবে, এরপর আর খাওয়া যাবে না রোলগুলো। চলো চলো চলো। তোর আগে খা, আমার ভাল লাগছে না। আরে বাপ, সোমরাজ ব্যানার্জি। হ্যাঁ, সপনাশ। হ্যাঁ স্যার বলুন। তিমির, আমার মায়ের শরীরটা খুব খারাপ। যা বাবা, হঠাৎ করে কি হলো বলুন তো? এই তো দেখলাম ফিটফাট। হ্যাঁ, কি আর বলবো। আচ্ছা শোনো, বলছি আমি কাল অফিসে আসতে পারবো না। যা কাজ সমস্তটা আমি বাড়িতে থেকেই করব, কেমন? কিন্তু স্যার তাহলে আমাদের প্রজেক্টের কি হবে? হ্যাঁ, সেটাই তো বলছি তোমাকে। তুমি এক কাজ করো, তুমি কাল সকাল 9টায় আমাদের বাড়িতে চলে এসো, কেমন? বাড়ি? হ্যাঁ স্যার। তিমির, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন বলুন। তোমার কি কোনো তিমির, তোমার কোনো সমস্যা আছে আমাদের বাড়িতে আসতে? না মানে এইসব কথা তো মেয়েরা বলে, এই কারণেই আমি কোনো মেয়ে স্টাফকে অফিসে রিক্রুট করি না। ইচ্ছা করে না, চুলো নিচটা ধরে নড়িয়ে দিয়ে আবার মেয়েদের নিন্দে করছিস। ইচ্ছা করিস কিন্তু ওদের বাড়িতে যাবি না। এইবার এসপার নয় ওসপার মা, দাঁড়াও। হ্যালো তিমির। হ্যাঁ স্যার, আবার কেন সমস্যা থাকবে বাড়িতে যেতে? আবার কোনোই সমস্যা নেই। আসলে আপনারা ভীষণ বড় মাপের মানুষ তো। তিমির, এসব বড় ছোট আবার কি ধরনের কথা? তুমি এসব ছাড়ো, আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, কালকে সকাল 9টায় চলে এসো বাড়িতে। চিনি স্যার। কিভাবে জানো? চিনে নেব স্যার। আপনারা এত বড় মাপের মানুষ, সবাই নিশ্চয়ই চেনে, কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাব। বেশ, কাল তাহলে 9টায় চলে এসো, আমি তোমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। 9টা তো হবে না স্যার, আমি একবার অফিস যাব। অফিসে গিয়ে দর্জিদের কাজটা বুঝিয়ে তারপর আপনার বাড়ি যাব। 9:30টায় আমি পৌঁছাবো, কেমন? ওকে, ঠিক আছে স্যার, রাখছি। কাজ আমার হাসিল। কাল সারা দিন তিমিরে বাড়িতে থাকবে। যদি মুখোশ পরে থাকে, কালই ওই মুখোশটা টেনে খুলবো আমি। মালিনী ব্যানার্জির হাত থেকে রেহাই নেই। তুই ওদের বাড়িতে যাবি না। এক্ষুনি মেসেজ করেছে, কি ফাস্ট না, নিজের কাজ আছে বলে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। কি করেছে মিস্টার? তুই ওদের বাড়িতে যাবি না। অফিস অব্দি তাও ঠিক ছিল, কিন্তু বাড়ি, ওই মা ছেলেকে না বিশ্বাস নেই রে। যা খুশি তাই করতে পারে। আমার খুব ভয় করতে, যাস না লক্ষ্মী মেয়ে। 5টা দিন সময় দিয়েছো তো আমাকে, দিয়েছো তো। এরকম করো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, 5টা দিন বাদে আমি তোমার আর কোনো কথার অবাধ্য হব না। পাক্কা? আমি ছুঁয়ে কথা দে। পাগলি মা আমার, কথা দিলাম। হয়েছে শান্তি, এবার রোল খাবে? চল। কাকে চাই? শুভরাজ স্যারকে, উনি আসতে বলেছিলেন। আচ্ছা দাঁড়ান, আমি খবর দিচ্ছি স্যারকে। কাউকে খবর দিতে হবে না, আমি বলছি। ওকে ভেতরে আসতে দাও। ওয়েলকাম মিস্টার তিমির বরণ তলাপাত্র। এমন ওয়েলকাম হবে কে জানতো? ওরে বাবা, এর নাকি শরীর খারাপ। দিব্যি তো গটগট করে চলে এলেন দেখছি। গুড মর্নিং ম্যাডাম। মর্নিংটা আমার জন্য গুড হলেও আপনার জন্য গুড কি? মানে আমি তোমার মুখোশটা এক্ষুনি ছিঁড়ে দেব,
উনি আমায় চিনতে পেরে গেলেন? একটা মেয়ে ছেলে সাজলে সে তো পুরোপুরি ছেলে হয় না, সেটা ঠিকই, তবে আমি তো খুব সাবধানে ছিলাম। লক্ষ্মী পৌঁছানোর আগে এইভাবে ধরা পড়ে যাবো ভাবতে পারিনি। বলো বলো কি তোমার আসল পরিচয়, না হলে এক্ষুনি আমি তোমায় পুলিশের হাতে তুলে দেবো। ম্যাডাম আপনি আমার কথাটা একটু শুনুন। আসলে আমি বলছি ওর আসল পরিচয়। সর্বনাশ, দাদা এসব জেনে গেল নাকি? তিতিরের মনে হয় আর শেষ রক্ষা হলো না। এই মুহূর্তে দাঁড়িয়ে ও ব্যানার্জি টেক্সটাইলের সব থেকে ইয়াং এবং সব থেকে ট্যালেন্টেড এমপ্লয়ি। না সিরিয়াসলি, মানে আমি এরকম কর্মটা ছেলে আগে কখনো দেখিনি। যাক বাবা, সেদিনকে ওই ফ্যাশন ডিজাইনিং কন্টেস্টে তুই যে কাউকে পাসনি সেই নিয়ে তো আমি খুব চিন্তায় ছিলাম। যাক, কাউকে তো পাওয়া গেল। প্লিজ কাকাই, প্লিজ আমাকে সেদিনের কথাটা আর মনে করিও না। পড়েছিলাম এক টুকলিবাজের পাল্লায়। আবার আবার আমায় টুকলিবাজ বলা? মাঝে মাঝে এমন হাত নিষ্পিস করে না, মনে হয় উপরে তুলে লাট্টুর মতো পক্ষাইয়ে হাওয়ায় ছেড়ে দিই। মা এদিকে এসো। তুমি এত চিন্তা করো না। সোমরাজ ব্যানার্জির চোখকে ধোকা দেওয়া এতটাও সহজ নয়। তিমির, ইয়েস স্যার। আমাদের অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে। প্লিজ আপনি আমার সঙ্গে পড়ে আসুন। চলুন স্যার। সোমরাজবাবুর মা আমায় সন্দেহ করছেন, জয়রাজও সন্দেহ করছে, না হলে এইভাবে লেডিস টয়লেটের সামনে ঘোরাঘুরি করতো না। কিন্তু সোমরাজবাবু আমাকে একবারও সন্দেহ করছেন না কেন? ওনার মধ্যে কি সত্যি কোথাও একটা সারল্য আছে? মানে সত্যি উনি এতটা সরল, মানুষকে এত সহজে বিশ্বাস করেন? আমি কি তাহলে ওকে ঠকাচ্ছি? না না, এইসব ভাবো না, আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। হায় ঈশ্বর, বেটা ছেলের এরকম লক্ষ্মী প্রতিমার মতো পায়ের ছাপ, কিন্তু এই ছাপ আমার তো চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, এ তো সেই ছাপ, হুবহু সেই ছাপ। কে তুমি? কেন জানি না, তোমাকে দেখে আমার মনে হচ্ছে এ বাড়িতে এর আগে তোমার পায়ের ছাপ পড়েছে। আপনি ধরে ফেললেন ঠাম্মি। এইভাবে ঠাম্মিকে মিথ্যে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই। আমি যে ঠাম্মির নাতিকে শিক্ষাটা দিতেই হবে। থাক থাক থাক। আপনি খুব মিষ্টি ঠাম্মি, একদম আমার নিজের ঠাম্মির মতো। আসলে কি বলুন তো, সব ঠাম্মিদের কাছেই তাদের নাতি নাতনিরা সমান হয়, সেই জন্য আপনারা আমাকে এত চেনা চেনা লাগছে। তিমির বরণ তলাপাত্র, তিমির বরণ তলাপাত্র। ওই হলো, প্লিজ আসুন এবার। আসি। বুড়ির চোখে ফাঁকি দেওয়া অত সহজ? মায়ের হাত থেকে তিতিরাজ কোনো রকমে বেঁচেছে, কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, তিতির ছদ্মবেশ নিল কেন আর দাদার কোম্পানিতেই বা ঢুকতে গেল কেন?
যাও যাও তিমির বরণ, এত সহজে তো হাল ছাড়লে হবে না। প্ল্যান এ ফেল করেছে তো কি হয়েছে, এবার আমি চালবো আমার প্ল্যান বি। আপনি এক কাজ করুন তিমির বাবু, আপনি ওই জায়গাটায় গিয়ে বসুন, আমি ফাইলস পত্রগুলো নিয়ে আসি, কেমন? হ্যাঁ স্যার, আমরা যে ডিজাইনের প্রিন্ট আউটগুলো। রাইট রাইট, হ্যাঁ থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আমি নিয়ে আসছি জাস্ট ওগুলো। মানেটা কি? আপনি দ্বিতীয়বার আবার মাথাটা ঢুকলেন? সরি স্যার, নিজে থেকেই হয়ে গেছে আপনি আপনি। নিজে থেকে? হোয়াট ইজ দিস? আসলে ছোটবেলায় বলা হতো না, কারোর সাথে মাথায় মাথায় গুঁতো লাগলে শিং গজায় দুখানা। সেই জন্য ছোটবেলা থেকে মাথায় কারোর সাথে গুঁতো লাগলে আমি দ্বিতীয়বার গুঁতো দিয়ে দিই, যাতে শিংটা না গজায়। ওই করতে করতে অভ্যেস হয়ে গেছে, তাই নিজে নিজেই। হ্যাঁ, কিন্তু তিমির বাবু আপনি তো বাচ্চা নন, তাই না? ক্লাস 1-এর ছেলেমেয়েরা এই সমস্ত কথা বলে। বাচ্চা আমি মোটেই নই, কিন্তু আপনার জন্য যে আমার কি কি ক্ষতি হতে পারে কে জানে, তাই রিস্ক নিলাম না, মুতোটা দিয়েই দিলাম। শেষে শিং উঠলে বলবেন আপনার জন্য আমার শিং উঠেছে, এই রাখুন 6 লাখ টাকা। এই রুমালের মতো ফটাফট টাকা বের করা লোকগুলোকে না আমার একদম সহ্য হয় না। তিমির বাবু, ছোটবেলা থেকে স্যার আমি বিশ্বাস করি মাথায় মাথায় গুঁতো লাগলে শিং গজায়, তারপর ওই কুলের বীজ খেলে পেটে গাছ হয়। আপনাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মানে এরকম ধারণা নিয়ে আপনি আজকের দিনেও কিভাবে এক্সিস্ট করছেন আমি জানি না। সবাই আপনার মতো হাড়ি চাচা হবে নাকি? আহা, হাসতেও পারে না, দিন রাত একটা মুখ বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে স্যার কি আর করা যাবে, এই তো আছি স্যার। এই নিন আপনার স্যার, এই কি সেই তিতির বসু যার কথা আপনি বলছিলেন? হ্যাঁ, ওই লক্ষ্মী বেচা, অত্যন্ত না কুচু একটি দাম্ভিক মেয়ে।